আমরা ক্যাপিটাল ইনজেকশন করব আর আমরা হস্তক্ষেপ করবো না, এটা কিন্তু হতে পারে না। এবং ক্যাপিটাল ইনজেকশন ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। বাংলাদেশ ব্যাংকে কোনো পার্সোনাল লকার থাকবে না, আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ব্যাংকও নাই আমাদের এখানে যেটা বিদেশে তাদের ফুটপ্রিন্ট রাখতে পারে। তাহলে কি স্যার আমরা ধরে নিচ্ছি যে ঋণের সুদ হার সহসাই আপনার কমানোর টার্গেট আছে বা আপনি ওই পথেই হাঁটছেন? দেখুন, সুদের হারের ব্যাপারে যে জিনিসটা বলবো যে হ্যাঁ, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু আমি তো বললাম আই এম নট হ্যাপি, আমাকে আরো কমাতে হবে। কতখানি কমালে পরে আমি ইন্টারেস্ট রেট কমাবো, এই প্রশ্নটা তো অবশ্যই আসে। এটা মনিটারি পলিসিতে আমরা এটা ঘোষণা দেবো। এটা যে ঘোষণাটা যেটা আমরা দিতে যাচ্ছি আগামীকাল, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে আমরা আগেও বলেছি আমি যে মূল্যস্ফীতি যখন পলিসি রেটের চাইতে 3% নিচে থাকবে, অর্থাৎ পলিসি ইন্টারেস্ট রেটটা রিয়েল টার্মসে প্রকৃত মূল্যে 3% হবে বা তার বেশি হবে, তখন আমরা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবো। অর্থাৎ 7% হলে আমার 10 থেকে 7 3% হয়ে গেল, তখন 7-এর একটু নিচে গেলে আমরা ইন্টারেস্ট রেট কমাবো। এটা হচ্ছে আমাদের স্টেটেড পলিসি। তো দেখা যাক আমরা কবে হবে 7 আমি জানি না, যখন হবে তখনই আমরা তারপরেও বলবো দুটো জিনিস। ইন্টারেস্ট কিন্তু অলরেডি কিছু কমা শুরু করেছে। ট্রেজারি বিল মার্কেটে যান, গত কয়েক মাসের চাইতে এখন 2%-এর নিচে নেমে আসে, অর্থাৎ এখন কিন্তু 10%-এ ট্রেজারি বিল বিক্রি হচ্ছে, যেটা আগে 12%-এর উপরে ছিল। তো এই জায়গাটা 2%-এর বেশি কমে আসছে ইন্টারেস্ট অলরেডি। তো এটা ভালো। আমরা কোনো পলিসি রেটে ইন্টারভেনশন করিনি, আমরা একটা জায়গায় করেছি, বাংলাদেশের ওভারনাইট যে রেটটা ছিল 8.5, সেটাকে আমরা 8 করে দিয়েছি। যে শুধু বাংলাদেশ ব্যাংকে টাকা রেখে পয়সা কামানো চলবে না, আমরা এটাকে ডিসকারেজ করবো, ভবিষ্যতে আরও কমিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার, আপনি তো ব্যাংকিং খাতে মোটামুটি অল্প সময়ে আপনার সফলতাই আমরা অনেক বড় করে দেখছি। সংস্কারগুলোর অবস্থাটা কি স্যার? আপনি তো কোন রাজনৈতিক চাপ এখন নেই, যেটা সবসময় আপনি বলে থাকেন যে পলিটিক্যাল চাপ না থাকলে বাংলাদেশ ব্যাংক তার নীতিতে ঠিক থাকতে পারে। তো আপনি কি ভাবছেন যে সংস্কার কার্যক্রম কি আপনি একটা পর্যায়ে নিয়ে আসছেন, শুরু করেছেন, বা এটা? আমি বলবো যে সংস্কার কার্যক্রমের রূপরেখা তৈরি আছে। সংস্কার কার্যক্রমের রূপরেখা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা 6টা আইন নিয়ে আসতেছি সামনে। একটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এটা হয়ে গেছে, এটা প্রমালগেট করা হয়ে গেছে, এটার বাস্তবায়ন আমরা কাজ করছি। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স বা বাংলাদেশ ব্যাংক অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা দিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়। এখানে আমরা বড় রকমের পরিবর্তন করছি। এখানে আমরা বাংলাদেশের ব্যাংকের স্বায়ত্ত শাসনের কথা বলছি, চাচ্ছি সরকারের কাছ থেকে, আশা করি সফল। এটা খুবই প্রয়োজন আছে, কারণ এই যে রাজনৈতিক চাপটা যাতে কম হয়, সেটাকে জন্য এটার এই স্বায়ত্ত শাসন ব্যবস্থাটা করাটা দরকার আছে। ইট ইজ নট বাংলাদেশ ব্যাংকে সরকারের একটা নর্মাল আর্ম হিসেবে দেখলে এটা ভুল হবে, এটাকে একটু স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে হবে। তো সেটা আমরা প্রচেষ্টা নিচ্ছি। এটা খুব শীঘ্রই আমরা হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা সরকারের কাছে এটা উপস্থাপন করব এবং তারপর এটাকে প্লেস করা হবে ক্যাবিনেটে। তো এটা দ্বিতীয়টা। 3 নম্বর যেটা হচ্ছে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি। ব্যাংক কোম্পানি অ্যাক্টের অনেকগুলো ধারা আছে যেগুলো আগের সরকারের বিভিন্ন ব্যাংকিং গোষ্ঠীর চাপে অনেক কিছু করা হয়েছে, যেমন 12 বছর একটানা ডাইরেক্টর হিসেবে থাকে, সেটা আমরা কমিয়ে 6 বছরের আগে প্রস্তাব করছি। আমরা 3 টার্মের জায়গায় 2 টার্ম প্রস্তাব করি, 4 টার্মের জায়গায় 2 টার্ম প্রস্তাব করছি, প্রতি 6 বছর পর পর চেঞ্জ হয়ে যাবে। তারপরে ফ্রম ফ্যামিলি আমরা অনেক কমিয়ে দিচ্ছি। প্রাতিষ্ঠানিক যারা, তাদের ক্ষেত্রে আমরা হায়ার নাম্বার রাখছি। স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে তো আমরা একটা প্রতিষ্ঠানের পদ দিতে পারি, সে যদি 40% বিনিয়োগ করে তাকে তো অবশ্যই বেশি সিট দিতে হবে। এই বাস্তবতাগুলোকে রেখেই আমরা এটাকে সাজিয়ে দিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা আমরা বলছি 50% বা তার বেশি হতে হবে, কমে করা যাবে না। আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমাদের প্যানেল থেকে নিতে হবে, আনলেস এক্সেপশনালি
ভালো কাউকে তারা আমাদের কাছে উপস্থাপন করে যে আমাদের প্যানেলের চাইতে অনেক ভালো, তাহলে আমরা তাকে অবশ্যই। স্যার, ব্যাংকিং খাতের সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া। এটা ছাড়াও আরো একটা আইন আমরা করতে যাচ্ছি। আমরা মানি লোন কোডকেও পরিবর্তন করতে, ল অ্যাক্ট, ওটার ল যেটা আছে মানি লোন, যাতে টাকার উদ্ধারটা তাড়াতাড়ি হয়, এখানকার সময় ক্ষেপণটা না হয়, এবং এখানে আমরা বিচার বিভাগকেও আমরা রিচ আউট করবো সরকারের পক্ষ থেকে কিভাবে আমাদেরকে সহায়তা দিতে পারে, আইন বিভাগ, আইন মন্ত্রণালয়, বিচার বিভাগ, যে এই কেসগুলোকে সেপারেট বেঞ্চ করে সেপারেট একটা স্ট্রিম অফ প্রফেশনাল। কারণ আমাদের দেশে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে যে আর্থিক খাতের বিচার ব্যবস্থা খুবই দুর্বল, এবং তাদের বিচারকদের প্রকৃত সব ধরনের ট্রেনিংয়ের অভাব আছে ব্যাপকভাবে, এবং এই কারণেও এই প্রক্রিয়াটা পিছিয়ে যায়, এবং প্রক্রিয়ার বেঞ্চগুলোকে আমরা গঠন করতে পারি না অনেক ক্ষেত্রে। তো পর্যাপ্ত বেঞ্চের দরকার আছে। আমাদের 1,42,000 কোটি টাকার মতো আটকে আছে শুধু হাইকোর্টের রিটের মাধ্যমে ব্যাংকগুলো। এইভাবে যদি স্টে অর্ডার করা হয় ইনডিসক্রিমিনেটলি, এটা কিন্তু একটা আর্থিক খাতের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়, খুবই ক্ষতিকর। এটাকে বুঝতে হবে, বিচার বিভাগকেও বুঝতে হবে। পৃথিবীর কোনো দেশে এইভাবে ঢালাওভাবে রিট অ্যাকসেপ্ট করা হয় না। এখানে ডিসক্রিমিনেশন করতে হবে, মানে বুঝে শুনে নিতে হবে, সিলেক্টিভ। সেটা কি আমরা স্যার বলতে পারি যেটা রাজনৈতিক হস্তক্ষেপের অংশ? না, এটা রাজনৈতিক হস্তক্ষেপ নয়। এটা হচ্ছে যে আমার আর্থিক খাতকে চলমান রাখতে হলে আমার বিচার বিভাগকেও সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। একটা অর্থনীতি, সচল অর্থনীতি, মডার্ন একটা ইকোনমিকে সাথে আমার বিচার বিভাগকে কি সঙ্গত করতে হবে, সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তাকেও কি ঢেলে সাজাতে হবে না? তার কি রিফর্মের দরকার নেই? এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ কেস ঝুলে আছে, এটা কি প্রমাণ করে? আমাদের কোর্ট সিস্টেম ইজ ডিসফাংশনাল। এটাকে তো ফাংশনাল করতে হবে। স্যার, আপনি সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন, অর্থ পাচার রোধ বিষয়ে কথা হয়েছে, যে টাকাগুলো চলে গিয়েছে সেগুলো বাংলাদেশে ফেরানোর একটা প্রক্রিয়া, আপনি এটাকে সক্রিয়ভাবে কাজ করছেন এবং কিছুটা সফলও হয়েছেন আমরা শুনেছি। আপনি কি বলবেন আপনার মুখ থেকে যে স্যার সফলতাটা কি? দেখুন, এখানে আমি এখনই সফলতা বলবো না, আমি বলবো যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বলবো যে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে দুই জায়গাতেই প্রচেষ্টা অব্যাহত আছে, এবং সরকার আমরা দুর্নীতি দমন কমিশন এবং যারা তদন্ত কর্মকর্তা তাদের সাথে বসে একটা টাস্ক ফোর্স করেছি আমরা, যেখানে 5-6টা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি আছে, বাংলাদেশ ব্যাংক তো আছেই, সাথে আমাদের সিআইডি, আমাদের দুদক, আমাদের সিআইসি কাস্টমস যেটা, তারপরে পিএফআইইউ, এই 4টে প্রতিষ্ঠান এখানে একসাথে কাজ করছে, সাথে অ্যাটর্নি জেনারেলস অফিস এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, একসাথে আমরা এখানে কাজ করছি যাতে এই কাজগুলোকে সংগতি আনা যায় এবং আরও প্রক্রিয়াটাকে দ্রুততর করা যায়, সেগুলো আমরা করছি। আইনগত কিছু পরিবর্তনও আমরা আনছি যাতে এই প্রক্রিয়া দ্রুতকরণের জন্য এই টাস্কফোর্সটাকে ক্ষমতা দেওয়া যায় ইত্যাদি। 11টা গ্রুপ যেগুলো যারা বড় বড় গ্রুপ ছিল তাদের তদন্তের সর্বশেষ অবস্থাটা কি যদি বলেন? এগুলো চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়া এখানে তদন্ত এগুচ্ছে, এবং তদন্ত যে শেষ হবে সেটা নয়, শেষ হওয়ার কিছু নেই, কারণ নতুন নতুন তথ্য আসে, নতুন নতুন তথ্য সংযোজন করতে হয়। মামলা অনেকগুলো ক্ষেত্রে হয়েছে, আরও হয়তো হবে। তো আবার আমাদেরকে একটু অ্যাসেসমেন্টও করতে হবে যে পর্যাপ্ত তথ্য আছে কি না। পর্যাপ্ত এভিডেন্স না থাকলে তো অযথা তো মামলা করে লাভ নেই। তো সেগুলো আমাকে বিবেচনায় নিতে হবে। পারসেপশন দিয়ে তো হবে না, আমাকে এভিডেন্সের ভিত্তিতেই আগাতে হবে। স্যার, আপনি আসার পরে অনেক ব্যাংকে দেখছি ম্যানেজমেন্টের উপরে বোর্ড একটা চাপ প্রয়োগ করছে। রিসেন্টলি কয়েকজন এমডি কিন্তু পদত্যাগ করেছে, ইভেন বাংলাদেশ ব্যাংকে জানিয়েছে। এই বিষয়ে যেন আওয়ামী লীগ সরকারের আমলে জিনিসটা এরকম দেওয়া যেত যে এমডি কথা না শুনলে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হতো। আপনি তো সবসময় এটা নিয়ে অর্থনীতিবিদ যখন থাকতেন অনেক বলা বলি করতেন যে বোর্ডের এটা করা উচিত নেই। এখন আপনার অবস্থা যদি এটা হয়, আমি এটাকে মেসেজ কি থাকবে? মেসেজটা আমি এটাই দেবো। এক নম্বর যে কারণে অনেক ক্ষেত্রেই সরানো হচ্ছে সেটা হচ্ছে যে যেমন আমরা 6টা ব্যাংকের একিউআর করেছি, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, তখন প্রত্যেককেই আমরা এমডিকে ছুটি দিয়ে দিয়েছি। কেন? কারণ তাদের সময় তো ব্যাংকে অপকর্মগুলো হয়েছে।
তাদেরকে রেখে তো আমরা কোয়ালিটি রিভিউ করতে পারবো না, কাজে তাদেরকে 3 মাসের ছুটি দেওয়া হয়েছে। 3 মাস পরে মধ্যে আমরা যখন দেখেছি যে কারো কারো বিরুদ্ধে অনিয়ম গভীরতর পাওয়া যাচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দ্যাটস পার্ট অফ দ্য প্রসেস। এখানে আমি মনে করি না যে বোর্ড ইচ্ছা করে এমডি সরাচ্ছে বা এমডি ব্যাংকের বিরুদ্ধে বোর্ডের বিরুদ্ধে ইচ্ছা করে কথা বলছে, সেটা ঠিক না। এখানে আমাদেরকে দেখতে হবে, আপনারা দেখুন যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা পুরনো এমডি ছিলেন তারা কোনো না কোনো কারণে বোর্ডের সাথে, এখন নতুন বোর্ডের সাথে তারা হয়তো মিসম্যাচ হয়ে যাচ্ছে তাদের, এবং ওয়ে অফ ডুইং বিজনেস ইজ ডিফারেন্ট। এইসব কারণে এটা পরিবর্তনটা কিন্তু আসাটা স্বাভাবিক। এটাকে আমি নতুন ওইভাবেই দেখি যে এটা কোয়াইট স্বাভাবিক। টিম ওয়ার্ক, ম্যানেজমেন্ট এবং বোর্ড শুড ওয়ার্ক টুগেদার। এটা যদি না কাজ করে তাহলে কাউকে না কাউকে সরতে হবে। স্যার, দেশে কর্পোরেট উদ্যোক্তা, আপনি নিজেও এই বিশ্ব অনেকগুলো কর্পোরেট হাউসের সম্পর্কে আপনার ধারণা, বা আপনিও তাদের চান যে কর্পোরেট উদ্যোক্তা সৃষ্টি হোক। রিসেন্টলি বিগত সরকারের আমলের কথাই যদি আমরা বলি, যে তাদের বড় বড় কর্পোরেট শিল্প উদ্যোক্তারা দেশ ছেড়ে চলে গেছেন এবং অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। এটা আমরা কামনা করি না, এবং অনেক মানুষ বেকার। এটা হয়তো উদ্যোক্তাদের ব্যর্থতা, বা উদ্যোক্তারা হয়তো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, কিন্তু যারা বেকার হয়েছে কয়েক হাজার না, শুধু এটা সংখ্যাটা অনেক বেশি, 20-22 হাজার। ম্যাক্সিমাম কথা আমরা বলতে পারি, উদাহরণ দিতে পারি। নতুন কর্পোরেট উদ্যোক্তা তৈরিতে স্যার আপনার ভাবনাটা কি? দেখুন, আমরা একটা কথা বলি, কোনো কর্পোরেট উদ্যোক্তা, সেটা পুরনোই হোক, তারা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধই হোক, আমরা কিন্তু কারো ফ্যাক্টরি আমরা বন্ধ করি। একমাত্র বেক্সিমকোর একটা ফ্যাক্টরি, যেটা টেক্সটাইল, সেটাকে বন্ধ করতে হয়েছে বিকজ তারা চালাতে পারছিল না। সরকার থেকে কয় মাসের বেতন দেবে, তাও আমরা এটাকে প্রথম 3 মাস আমরা চালিয়েছি, তারপরে 3 মাসের বেতন দিয়ে ওটাকে লে অফ করা হয়েছে। কারণ মালিক যদি না চালায়, আমার তো সরকার তো আর এটা চালিয়ে দিবে না। কিন্তু একটা এক্সাম্পলও দিতে পারবেন না যেখানে বাংলাদেশ ব্যাংক বা সরকার থেকে বলা হয়েছে যে অমুক প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া। ইভেন এসালামের যে এসএস পাওয়ার, সেটাও চলছে। স্যার, দেশের বর্তমান অবস্থানে বা আর্থিক আমাদের যে সক্ষমতা, আওয়ামী লীগ সরকার অনেকগুলো ব্যাংক লাইসেন্স দিয়ে গিয়েছিল, এবং অনেকগুলো ব্যাংকের অবস্থায় খারাপ। আপনি আগেও বলেছিলেন, এখন তো আপনার উপরই দায়িত্ব। আপনি কি মনে করেন যে বিগত সরকার যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো প্রয়োজনের অতিরিক্ত ছিল? আনকোশ্চেনেবলি, মানে এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই। রাজনৈতিক কারণে দেওয়া হয়েছিল, নিজেদের ফ্যামিলি পার্সোনাল রিজনসে দেওয়া হয়েছিল, পরিচিত মুখ দেখে দেওয়া হয়েছিল, তাদের যোগ্যতাও ছিল না এবং প্রয়োজনীয়তাও ছিল না, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজনীয়তা ছিল না। তো যাই হোক, আমরা এখন সেটাকে ইনহেরিট করেছি, আমাদেরকে তো ওটা নিয়ে চলতে হবে। আমরা ভিক্টিমাইজ করি জানি, আমরা চলতে দিচ্ছি। সেকেন্ড, 4th জেনারেশন, 3rd জেনারেশন, দুটো ব্যাংকই তো চলছে। কোনোটাই তো রাষ্ট্রীয়ভাবে কিন্তু কোনো হস্তক্ষেপ সেখানে করা হয় না। আমরা যেটা করতে চাচ্ছি যে গভর্নেন্সের ব্যাপারে কম্প্রোমাইজ হবে না। যদি বোর্ডের এদিক সেদিক করতে দেখি, আমরা সেখানে হস্তক্ষেপ করব। আমাদের রেজলিউশন ডিপার্টমেন্টই করা হয়েছে একটা এখন, যেটা দায়িত্বই হচ্ছে নজরে রাখা এবং প্রয়োজনে হস্তক্ষেপ করে সেই ব্যাংককে টেক ওভার করে নেওয়া। কারণ ডিপোজিটের স্বার্থ দেখাটাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। এইখানে যেটা জিনিসটা আমি বলবো যে, যেমন আমরা চেষ্টা করব যে 6টা ইসলামিক ব্যাংকের AQR করা হয়েছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ। আমরা ওইখানে দেখেছি যে তাদের ভায়াবিলিটি নাই, তো আমরা তাদের মধ্যে থেকে একটা তো বিদেশি, সেটাকে বাদ দিয়ে দিয়েছি, আর বাকি 5টাকে আমরা একসাথে মার্চ করার জন্য পরিকল্পনা। এইখানে ক্ষেত্রেও স্যার প্রশ্ন আছে যে যারা একটু ভালো মানের, তারা আবার তাদের গ্রাহক হারাচ্ছে, এটা এরকম একটা অভিযোগ আছে। এটা থাকতে পারে, এবং গ্রাহকদের চয়েস অফ থাকতেই পারে, কিছু নেই। আমরা খুব দ্রুতই এটাতে যাব, যাতে এটাকে আরো একসাথে করে আমরা ক্যাপিটাল, বড় রকমের ক্যাপিটাল ইনজেকশন করে, আমরা ক্যাপিটাল ইনজেকশন করব আর আমরা হস্তক্ষেপ করবো না, এটা কিন্তু হতে পারে না। এবং ক্যাপিটাল ইনজেকশন ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, কোনোভাবেই বাঁচবে না।
এদের প্রত্যেকেরই নন পারফর্মিং লোন হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 48% এবং সর্বোচ্চ হচ্ছে 99%। কাজেই এরা কি করে টিকবে? এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসির কথাই যদি সবচেয়ে ভালো যেটার কথা বলবেন মনে করবেন, সেটাতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি হচ্ছে -12%। তার অবস্থাও খারাপ। হ্যাঁ, কাজে এগুলো তো কিভাবে টাকা দিবে কে তাদের? আনলেস গভর্নমেন্ট টেক্স ইট ওভার, গভর্নমেন্ট ইনজেক্ট ক্যাপিটাল, তারপরে কিছু ঋণ আদায় বা বিভিন্নভাবে তহবিল এটাকে এবং এক নতুন ইনভেস্টর এনে এখানে ইনজেক্ট করা হয় ক্যাপিটাল, তা না হলে এগুলোকে দাঁড় করানো যায়। এর মধ্যে যদি কেউ টার্ন অ্যারাউন্ড করতে পারে খুব ভালো কথা, আমরা চাই তোমরা টার্ন অ্যারাউন্ড করো। কিন্তু ইসলামী ব্যাংক করেছে, ইউসিবিএল করেছে টার্ন অ্যারাউন্ড, অন্যরা যদি কেউ করতে পারে খুব ভালো কথা। আমরা চাই তাতে আমাদের থেকেই তো এটা মানে বোঝাটা কমে যায়। স্যার, পাঁচটা কবে নাগাদ মানে আপনারা একীভূত করতে চান? আমরা খুব শীঘ্রই যাবো, আগামী 1-2 মাসের মধ্যে। আপনি সফল বা ব্যর্থ আপনার মুখ থেকে আপনি যদি বলেন, এবং আপনি বাংলাদেশ ব্যাংকের কি সংস্কার দেখে যেতে চান? দেখুন, প্রথমত আমি বলবো যে আমি তো সারা জীবনই প্র্যাকটিসিং ইকোনমিস্ট। হ্যাঁ, IMF-এ থাকাকালেও বিভিন্ন দেশে এই ক্রাইসিস নিয়ে ডিল করেছি। তো ক্রাইসিস ইজ নট সামথিং নিউ টু মি। আর বাংলাদেশেও এসেছি তাও 15 বছর হয়ে গেল, এবং তখনও বাইরে থেকেও সরকারের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে বিভিন্ন সতর্কবার্তা, বিভিন্ন অ্যানালাইসিস ইত্যাদি করতাম এবং জানতাম। ফলে প্রবলেমগুলো তো জানা ছিল, সেটা একটা পজিটিভ সাইড। যে আমাকে মানে এটাকে বলা হয় অন দ্য জব লার্নিং করতে হয়নি, আই কুড স্টার্ট ফ্রম ডে ওয়ান। এই সুযোগটা, এই বেনিফিটটা আমার ছিল। এখন যেটা হচ্ছে যে আমি মনে করি যেটা ফর মি একটা সুযোগ জীবনে একটা ভালো কিছু করে যাওয়ার। তো চেষ্টা করব এই সবগুলো লক্ষ্য অর্জন করার। অর্থাৎ লক্ষ্যগুলো কি? আমি চাইবো আমার এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকবে। স্টেবল মানে ফিক্সড না, স্টেবল থাকবে। আমি চাইবো আমার রিজার্ভটা 40 বিলিয়ন প্লাস হোক আগামী 1 বছর 2 বছরের মধ্যেই। আমি চাইবো আমার ব্যাংকিং খাত যেন ঘুরে দাঁড়ায়। আমার যেন বিশাল যে ক্রাইসিসগুলো আছে, শর্টফল ইন ক্যাপিটাল, শর্টফল, বিগ NPL প্রায় 30%-এর মতো হয়ে যাবে বেদের জুন ডাটা আসলে। তো এইগুলো থেকে যেন আমরা আস্তে আস্তে এটাকে সলভ করতে পারি। হয়তো 4-5 বছর লাগবে, আমি থাকবো না, কিন্তু এই জিনিসটা যেন একটা প্রসেসে চলে যায়। আমি চাইবো যে বাংলাদেশ ব্যাংক যেন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রকে সেবা দিতে পারে। এবং বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা হবেন তাদের গুণগত মান যেন আমরা বৃদ্ধি করতে পারি, ট্রেনিং দিতে পারি, আমরা তাদেরকে উৎকর্ষিত করতে পারি। তারা যেন একটা সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা হিসাবে নিজেদেরকে নিয়ে গর্বিত ফিল করেন, এবং বাইরে যেন মানুষ বলতে পারে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি তাদের মানে গুণগত মান নিয়ে যেন প্রস্তুত হয়। আমরা চাইব যে সার্বিকভাবে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা যদি আমরা রেস্টোর করে দিতে পারি, এবং এটাকে সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউশনাল সেফগার্ডটা যদি রেখে যাওয়া যায়, দ্যাট উইল বি দ্য অবজেক্টিভ। স্যার, রিজার্ভ চুরির আলোচিত বিষয়টির মানে আমরা অনেকদিন শুনে আসছি, আপনি যদি বলতেন সর্বশেষ অবস্থাটা। এটা চলমান প্রক্রিয়া একটা। আমাদের তো এখানে আমেরিকান কোর্টে একটা মামলা আছে, এটা নিয়ে সেই মামলাটা এগুচ্ছে। সেপ্টেম্বর মাসে মনে হয় এটা হিয়ারিং হবে। তো সেটা একটা প্রসপেক্ট। সেখানে থ্রুতে আমরা যদি প্রমাণ করতে পারি যে ফিলিপিনো ব্যাংক তারা তাদের কর্তব্য অবহেলার কারণে এই ঘটনাটা ঘটেছে, হয়তো আমরা এখান থেকে একটা রিলিফ পেতে পারি। কতখানি পাবো কি পাবো সেটা তো মামলাধীন ব্যাপার, এটা আমাকে বলার বিষয় নয়। আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে আউট অফ কোর্ট সেটেলমেন্টের ব্যাপারে। এটা নিয়েও আমরা কিছু আলোচনায় চেষ্টা করছি। এখনো বেশি কিছু আগায় নেই, হয়তো আগাতেও পারে সামনের দিকে, তো দেখা যাক। আমি তো তখন ছিলাম না, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট কে কী করেছেন না করেছেন, কাজে আমি সেই বিষয়ে যাব না। এটা সরকারের বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা তদন্ত করবেন। যদি কারো দোষ থাকে
তারা সেটাকে বিচারাধীন করতে পারেন, যাকে ইচ্ছে করতে পারবেন, সেটা একটা প্রক্রিয়া। তো তো সেটাও চলমান আছে। স্যার, ব্যাংকের ভিতরে আরেকটা ব্যাংক হচ্ছে সাধারণ মানুষের ব্যাংক লকার, যেটা বলি আমরা। ব্যাংক লকার নিয়ে অনেক সময় অনেক রকম কথা শোনা যায়। অনেকে বৈধভাবে ব্যাংক লকার নেন, নীতিমালার অভাবে সেখানে কে কি রাখছেন তার খবর হয়তো অনেকে রাখে না। আপনি থাকা অবস্থা বা আপনি এটা নিয়ে ভাবছেন কিনা যেটা নীতিমালা করা দরকার? পৃথিবীর সব দেশেই আছে। না, আমরা একটা সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আমার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কোনো পার্সোনাল লকার থাকবে না। আমরা এটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা আইনগত ঝামেলা আছে, অর্থাৎ কিছু লকার ফ্রিজ করা আছে, সেটা তো আমরা খুলতে পারছি না। আমরা তো বলতে পারছি না তোমার লকার খুলে তুমি মাল নিয়ে যাও, আমরা বন্ধ করে দেবো। সেই কারণে এটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না। তার মানে এই আইনি জটিলতার কারণে গোটা এটাকে বাস্তবায়ন করা বন্ধ করে দেওয়া যাচ্ছে। অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো বা সরকার, আমাদের কথা হলো যে লকার থাকবে প্রাইভেট ব্যাংকে, সেটা পৃথিবীর সব দেশেই আছে, বাংলাদেশেও থাকবে। সেন্ট্রাল ব্যাংকের কোনো লকার থাকার কোনো প্রয়োজন নেই। তার মানে স্যার একটা নীতিমালা কি হওয়া উচিত? এটা নীতিমালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন ওটির বাস্তবায়নটা ঝুলে গেছে আইনগত প্রক্রিয়াগত জটিলতার কারণে। ওটা যখনই পরিষ্কার হয়ে যাবে, যখনই বলবে যে আমাদের লকারগুলো নিয়ে আর ফ্রিজ করে রাখার দরকার নেই, আমরা সাথে সাথে সেদিনই বলবো যার যার জিনিস আপনারা নিয়ে যান, লকারগুলো আমরা উঠিয়ে দেবো। স্যার, ব্যাংক খাতকে নিয়ে আপনি রিসেন্ট টাইমে কোনো নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, যেটা এখনো কোথাও বলেন না বা জানাননি, আমরা আমাদের মাধ্যমে জানাতে চান? এমন কোনো বড় মেসেজ আছে কিনা? না, নতুন তো কিছু নয়। জিনিসটা হচ্ছে এই খাতের উন্নয়নটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে অনেক কিছু করার আছে, অনেক চ্যালেঞ্জ আছে। ব্যাংক খাতে সমস্যা অনেক, শুধুমাত্র যে এনপিএল তা নয়, ব্যাংক খাতের গভীরতাই আমাদের নেই। বাংলাদেশের M2/GDP, যেটাকে দিয়ে ব্যাংক খাতের গভীরতা মেজার করা হয়, হচ্ছে 55%, যেটা চায়নাতে 200%-এর উপর, ভারতে 100%-এর কাছাকাছি। তো এগুলো তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের ব্যাংকিং খাতটা এত ছোট কেন। তারপরে আমাদের ব্যাংকের সংখ্যা অনেক, কিন্তু আয়কার সবগুলো ছোট 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 ছোট। আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ব্যাংকও নাই আমাদের এখানে, যেটা বিদেশে তাদের ফুটপ্রিন্ট রাখতে পারে, যেটা নিউ ইয়র্কে থাকতে পারে একটা ব্রাঞ্চ, লন্ডনের ব্রাঞ্চ থাকবে, হংকংয়ের ব্রাঞ্চ থাকবে, সিঙ্গাপুরে থাকবে, নাই আমাদের একটা। অথচ আপনি সিঙ্গাপুরে যান, দেখেন তাদের ব্যাংকগুলো পৃথিবী জোড়া ছড়িয়ে যাচ্ছে, এবং তাদের একটা অ্যাসেট হচ্ছে, সবগুলো আমাদের ব্যাংক মিলালে অ্যাসেট যে হবে, DBS ব্যাংক অ্যালোন, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তার টোটাল অ্যাসেট তার চেয়ে বেশি। কি বলবো, আমাদের অনেক কিছু করার আছে এই খাতে। গভর্নেন্সটা তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা নজর দিচ্ছি। আমরা সিস্টেমটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, আস্থাটাকে বাড়ানোর চেষ্টা করছি। সবগুলোই কাজ করবে, আশাবাদী, সময় লাগবে।